ভারতের মেঘালয়ে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ সে দেশের আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে চাঞ্চল্যকর এক জবানবন্দি দিয়েছেন বলে দাবি উঠেছে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির এই ঘটনার প্রধান আসামি রিমান্ডে থাকা অবস্থায় হাদির খুনের পেছনের মদতদাতা এবং এর অর্থ লেনদেনের বিষয়ে মুখ খুলেছেন। একটি অনলাইন টক শোতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান দাবি করেছেন, ফয়সালের এই জবানবন্দিতে সরাসরি উঠে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম। ঘটনার সূত্রপাত হয় বিডিভিশন নামের একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত একটি ভার্চুয়াল টক শো থেকে। এই টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন জ্যাকব মিল্টন। এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি এবং আলোচিত হাদির খুন নিয়ে আলোচনার এক পর্যায়ে হাসিনুর রহমান এই চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে ভারতে গ্রেপ্তার হওয়ার পর ফয়সাল করিম মাসুদ সে দেশের তদন্তকারী কর্মকর্তার কাছে এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সামনে তার অপরাধ এবং এর পেছনের মদতদাতাদের সম্পর্কে মুখ খুলেছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সেই অনুষ্ঠানে বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে ফয়সাল বলেছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিছেন। বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করতে সাথে সাথে এবং 10 লক্ষ টাকা ক্যাশ পেমেন্ট করেছেন সাথে সাথেই। এটাই এইটুকুই ফাঁস হয়েছে। বাকিরা আরও বিস্তারিত অনেক তথ্য বলছে। এই বক্তব্যটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই মূলত রাজনৈতিক অঙ্গনে ঝড় বইতে শুরু করেছে। কারণ দেশের একটি অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্যের সরাসরি একটি খুনের অর্থায়নের সাথে যুক্ত থাকা, এটি একটি স্পর্শকাতর এবং গুরুতর বিষয়। হাসিনুর রহমানের দাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট অংশটি হল অর্থ লেনদেনের বিষয়টি। সাধারণত কোনো হাই প্রোফাইল ঘটনার ক্ষেত্রে ভাড়ায় চালিত খুনির ব্যবহারের একটি অভিযোগ থাকে। হাসিনুর রহমানের দাবি অনুযায়ী ফয়সাল করিম ভারতের ম্যাজিস্ট্রেটের কাছে সেই ভাড়ার অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। তার দাবি মতে ফয়সাল স্বীকার করেছেন যে এই ঘটনার পুরো মিশনের জন্য মির্জা আব্বাস তার সাথে 50 লক্ষ টাকার চুক্তি করেছিল। শুধু তাই নয়, কাজের অগ্রিম বা অ্যাডভান্স হিসেবে 10 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করা হয়েছিল। এই অর্থ লেনদেনের তথ্যটি সম্পূর্ণভাবে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের ব্যক্তিগত সূত্রের বা দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ভারত বা বাংলাদেশের কোনো সরকারি বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেননি বা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং দেয়নি। এই টকশোতে আলোচনার আরেকটি অত্যন্ত সংবেদনশীল দিক ছিল বিএনপি নেতা মির্জা আব্বাসের সাম্প্রতিক শারীরিক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি। মির্জা আব্বাস সম্প্রতি অসুস্থ বোধ করায় তাকে তড়িঘড়ি করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু টকশোতে সঞ্চালক এবং অতিথির আলোচনার মাধ্যমে এই অসুস্থতার পেছনের কারণ নিয়ে একটি নতুন তথ্য বা থিওরি দাঁড় করানো হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক জ্যাকব মিল্টন আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে সরাসরি প্রশ্ন করেন। তিনি জানতে চান মির্জা আব্বাসের এই হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি, ফয়সাল করিমের গ্রেপ্তার হওয়া এবং তার জবানবন্দি। এই প্রশ্নের জবাবে হাসিনুর রহমান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং কোনো প্রকার দ্বিধা ছাড়াই উত্তর দেন। তিনি বলেন, অবশ্যই গ্রেপ্তার হওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অপরাধীদের ধরন এভাবেই বোঝা যায়। হাসিনুর রহমানের এই বক্তব্যের অর্থ হলো তিনি দাবি করছেন যে ফয়সাল করিমের ভারতে পুলিশের হাতে ধরা পড়ার পর তার জবানবন্দিতে মির্জা আব্বাসের নাম চলে আসবে। এই মানসিক এবং রাজনৈতিক চাপের কারণেই মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। এটিকে তিনি একটি মনস্তাত্ত্বিক চাপ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে দর্শক, মানুষের অসুস্থতা একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ। চিকিৎসকদের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া কারোর অসুস্থতাকে সরাসরি কোনো অপরাধবোধ বা মানসিক চাপের সাথে শতভাগ যুক্ত করাটা আইনিভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। এটি কেবলই টকশোতে উপস্থিত আলোচকদের একটি নিজস্ব বিশ্লেষণ এবং দাবি। মির্জা আব্বাস এর আগেও অসুস্থ হয়েছেন। এবারের অসুস্থ হয়েছেন মূলত রমজান মাসে ইফতারের সময়ে। এটা হয়তো অনেক আগে থেকেই সবার জানা।
এই ঘটনার জন্যই যে তিনি অসুস্থ হয়েছেন এর কোনো আইনি ভিত্তি বা প্রমাণ এখনো নেই। এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির এই ঘটনাটি দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এবং হৃদয় বিদারক একটি ঘটনা। এই ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার মূল অভিযুক্ত বা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেন অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গের টাস্কফোর্স পুলিশ মেঘালয় এবং বাংলাদেশ সীমান্তের লাগোয়া অঞ্চল থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে। ভারতের মাটিতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং গণমাধ্যমের নজর ছিল সে দেশের আইনি প্রক্রিয়ার দিকে। ভারতীয় পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং নিয়ম অনুযায়ী তাদের আদালতে তোলা হয়। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই ফয়সাল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, যেখান থেকে হাসিনুর রহমান এই তথ্যগুলো পেয়েছেন বলে টকশোতে তিনি দাবি করেছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের এই দাবি যদি বিন্দুমাত্র সত্য হয় তবে এর আইনগত এবং রাজনৈতিক প্রভাব হবে সুদূর প্রসারী। প্রথমত, আইনগত দিক থেকে দেখতে গেলে ভারতের কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেমন ভারতের আইনে 164 ধারার জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি দলিল। বাংলাদেশ সরকার যদি যথাযথ কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে এই জবানবন্দির অফিসিয়াল কপি সংগ্রহ করতে পারে তবে সেটি বাংলাদেশের আদালতেও একটি বড় প্রমাণ হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে রাজনৈতিক দিক থেকে এই দাবির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং মির্জা আব্বাস সেই দলের নীতি নির্ধারণী ফোরামের একজন শীর্ষ নেতা। তার মতো একজন নেতার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকতার অর্থায়নের অভিযোগ দলের ভাবমূর্তির উপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একজন মানুষ এই দাবিকে সত্য ধরে নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন, আবার অন্য একটি অংশ মনে করছেন এটি একটি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার মিথ্যা পরিকল্পিত অপপ্রচার। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ। ভারতীয় কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ মাধ্যমে ফয়সাল করিমের জবানবন্দির প্রকৃত কপি বা আনুষ্ঠানিক তথ্য সংগ্রহ করাটা এখন সময়ের দাবি। ফয়সাল করিম সত্যি ভারতের ম্যাজিস্ট্রেটের কাছে মির্জা আব্বাসের নাম উল্লেখ করেছেন কিনা এবং 50 লক্ষ টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন কিনা তা একমাত্র রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। কোনো ব্যক্তি বা অনলাইন টকশোর দাবির উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। এছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে অর্থাৎ বিএনপি এবং মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে। একটি গণতান্ত্রিক এবং আইনভিত্তিক সমাজে যে কোনো অভিযোগের বিষয়ে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকাটা বাঞ্ছনীয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় কর্নেল হাসিনুর রহমানের এই বক্তব্য কি আসলেই সত্য? মির্জা আব্বাসী কি শেষ পর্যন্ত মূল মাস্টার মাইন্ড, নাকি এটি পুরোপুরি একটি অপপ্রচার বলে আপনার কাছে মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি বিদেশে ভারতে আসতে বলে দিচ্ছে এরা তো বিশাল একটা চাপ। কেন কি টাকা পড়ছে? কি বলছে ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন যেটা বলা হলো